বাপরে বাপরে, যা রোদ আজকে! এই রোদ যে কবে কমবে দেখতে পাই আমি। ঠিকই বলেছিস, এই রোদ যে কবে কমবে কে জানে। এই স্যার আসছে, সাবধান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বসে থাক তোরা, বসে থাক, দাঁড়ানোর কোনো দরকার নেই। খুব রোদ বেরিয়েছে আজকে। স্যার জানেন আমার সাথে আজকে কি হয়েছিল? আমি না এত রোদে স্কুলটাই হারিয়ে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছিলাম না স্কুলটা কোথায়। আমিও স্যার রোদে স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না। আমি তো ভুল করে স্কুলে যে এই গরুর যেই আটচালাটা নেই, আমি ওখানেই ঢুকে পড়েছিলাম গরুদের কাছে। স্যার আমার কাণ্ডটা শুনবেন তাহলে। স্যার আমি তো এত রোদে নিজেকে ক্লাসরুমটা চিনতে পারছিলাম না, ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম। লেবু, তোর এত রোদে অসুবিধা হয়নি তো? হ্যাঁ স্যার হয়েছিল। আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞেস করতে করতে স্কুলটা আসলাম। লেবু, তুই একটু বেশি বাড়াবাড়ি বলে দিলি না? স্যার আমি আমার অসুবিধার কথা বলবো আপনাকে। না থাক, আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না। এই রোদ 2-1 দিনের মধ্যে কমে যাবে। এবার চুপচাপ বস তোরা, না হলে এমন পেদানি খাবি আমার হাতে যে তোরা বাড়ির রাস্তায় চিনতে পারবি না আর। স্যার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে, আপনাকে বলবো, আপনি শুনবেন কি? বল, তোর আবার কি কথা শুনি? স্যার কয়েকদিনের জন্য স্কুলটা মনে ছিল আমি ছুটি দিয়ে দিন, কারণ আশেপাশে সব স্কুলেতেই ছুটি পড়ে গেছে, আর রোদ কমলে আবার স্কুল খুলবেন তাহলে। চুপ, একদম চুপ। ছুটি আবার ছুটি কিসে? আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে 5 কিলো 10 কিলো 15 কিলো ছুটি দিয়ে দেবো? স্যার ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে একটা করে ছাতা দেন, তাহলে আমরা রেনকোট পরে সবাই স্কুলে আসতে পারি। দাঁড়া ফুটো, আমি আমার বাগানে ছাতার গাছ লাগিয়েছিলাম, গাছগুলি সবে ছাতার কুড়িয়ে এসেছে। আগামী বছরে পেয়ে যাবি সবাই একটা করে করে। স্যার যদি ছুটিও না দেন, ছাতাটাও না দেন, তাহলে আমাদের অন্তত একটা করে তিরপল মানে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, যদি আমরা এই রোদে তাঁবুটা গায়ে ছড়াইয়া স্কুলে আসতে পারি। স্যার লেবু ঠিকই বলেছে, আমাদের সবাইকে একটা করে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার তাবু দিন, তাবু দিন। হ্যাঁ স্যার তাবু দিন। হ্যাঁ স্যার তাবু দিন। এই এই, চুপ সবাই চুপ, না হলে কিন্তু আমি পেদানি দেওয়া শুরু করে দেবো তোদেরকে। না স্যার, পেদানি না দিয়ে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, না হলে স্যার আমার পুরো মাথাটা রোদে খুব টনটন করে আর আমার ফুল বডিটা খুব ঝনঝন করে স্যার। দাদু আমাদের স্কুলের স্টার। বল রামু, তোর আবার কি চাই এখানে? স্যার একটা নোটিশ প্রিন্সিপাল স্যার পাঠালো এই ক্লাসের জন্য। ছুটির নোটিশ মনে হয় তাহলে? তুই ঠিকই বলেছিস, ছুটির নোটিশই মনে হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম ছুটি দিয়ে দিবে, এত গরমে স্কুলে সাজাবে না। ধীরে আস্তে সুস্তে খাই, অন্তত দেরিতে হলেও তো স্কুলের ছুটির নোটিশটা এলো। ওই সবাই চুপ কর, আমার কথাটা সবাই কান খড়া করে শোন। হ্যাঁ স্যার, নোটিশটা তাড়াতাড়ি পড়ে শোনান। মোটামুটি শোনার জন্য আমার কানটা প্রথম থেকেই খাড়া হয়ে আছে স্যার। স্যার এই নোটিশটা শোনার জন্য আমার 1 সপ্তাহ থেকে এই দুটি কান খাড়া হয়ে আছে, আপনি তাড়াতাড়ি বলুন স্যার। শোন সবাই কান খড়া করে। প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে। 3 মাস হয়ে গেল কিন্তু তোমরা এখনো তোমাদের স্কুল ফিস জমা দেওনি। তোমাদের কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিস প্রিন্সিপালের অফিসে জমা দিয়ে যাবে। যে ছাত্র 7 দিনের মধ্যে ফিস জমা না করবে তার নাম কেটে দেওয়া হবে, তাকে গেট থেকে দূর করে দেওয়া হবে, নাম কেটে তাকে পুরোপুরি স্কুল থেকে ডাস্টিকেট করে দেওয়া হবে। তাই 1 সপ্তাহের মধ্যে তোমরা স্কুলের ফিস জমা দিয়ে দেবে। এটি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার। এবার বল, তোমাদের মধ্যে কার কার স্কুল ফিস জমা দিতে বাকি আছে? দাঁড়াও। ইরি বাবরি, একজন ছাড়া কেউ যে স্কুলের ফিস জমা দিসনি তোরা? অবশ্যই পরের দিনে তোরা স্কুল ফিস জমা দিবি। স্যার একটা কথা আছে, কর্ম করে যাও, ফল নিয়ে চিন্তা করো না। গেটু, তুই আর আমাকে জ্ঞানের কথা শেখাতে আসিস না। কিরে কেলটু, তুই এখনো স্কুল ফিস জমা দিসনিস কেন রে? স্যার আমি কি করে স্কুল ফিস জমা করব স্যার? কিভাবে মানে? এখনকার অনলাইনের যুগ,
তুই পেটিএম কর, ফোনপে কর, গুগল পে কর, চেকেতে পাঠা, অ্যাকাউন্ট ট্রান্সফার কর, কত লাইন আছে টাকা পাঠানোর। স্যার কিভাবে দেব মানে ওটা না, আমি বলতে চাইছি আমাদের এমন কাজকর্ম ঠিকঠাক চলছে না। বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে, সবাই খাবার দরবার, আবার সবার জামা কাপড় কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যায়। তাহলে কি করে দেব বলুন স্যার? খাবার দরকার একটু কম করে খা, জামা কাপড়ের একটু কম ব্যবহার কর, ফুল হাতা জামার বদলে হাফ হাতা জামার ব্যবহার কর, আর ফুল প্যান্টের বদলে হাফ প্যান্টের ব্যবহার কর। মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা। আর দেখ, ঠিক ফিসের টাকা উঠে আসবে। 7 দিনের মধ্যে তুই ফিস জমা করবি মানে করবি। কি হে লেবু, ফিস জমা করিস নিস কেন রে? স্যার 11 দিন ধরে ওষুধ খাচ্ছি। মেলাতে চিল্লি চিকেন খেয়ে আমার 11 দিন ধরে পেটটাতে খুব অসুবিধা হচ্ছে স্যার। টাকাটায় আমি চিল্লি চিকেন খেয়েছিলাম স্যার, ওই জন্য পেটে ব্যথা ছিল। আর পেটে ব্যথার ওষুধ খাওয়ার জন্য আমি ফিসের টাকা ওখান থেকে নিয়ে ওষুধ কিনেছি। আর আমি ঠিকই দেবো স্যার ফিসের টাকা, আমি কথা দিচ্ছি আমার দিব্যি স্যার। স্কুলের ফিসের থেকেও তোর ওষুধের বেশি গুরুত্ব হয়ে গেল, মানে ওষুধটা গুরুত্ব বেশি। আর স্কুলে কিসের কোন গুরুত্ব নেই তোর? এটা কি তুই তোর মামা বাড়ি পেয়েছিস? ওষুধ অনেক খেয়েছিস, আর খেতে হবে না। আমি ওষুধ খেলে সাইড ইফেক্ট হয়। এবার স্কুল ফিসটা তাড়াতাড়ি দে, না হলে পড়াশুনো না করবি, জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। কিন্তু 1 সপ্তাহের মধ্যে তুই যেন স্কুল ফিসটা জমা দিস, এইটাই আমার শেষ কথা। কি হে গেটু, তোর ফিস এখনো জমা করিস নিস কেন? তোর কি প্রবলেম বলতো? তোর 3 বছরের ফিস জমা পুরো 1.5 লক্ষ টাকা, তুই কি ফিস জমা দিবি না? পরের দিন স্যারকে বলে তোর নামে একটা ফ্রেম জমা করে রাখবো। বলেন কি স্যার, 1.5 লক্ষ টাকা? 1.5 লাখ টাকাটা কি স্যার? 1.5 লক্ষ টাকা কি করে হয়ে গেল আমার? আমি জানি না স্যার, আমাকে হিসাব দিন, না হলে আমি কিন্তু 1 টাকাও দেবো না আপনাদের স্কুলকে। 1.5 লাখ টাকা কি করে হয় তুই সেটাও জানিস না? তোকে আবার আলাদা করে বলতে হবে নাকি? হ্যাঁ স্যার, 1.5 লাখ টাকা বাড়ির কাছে কি করে 1.5 লাখ টাকা আমার বাকি আছে স্যার, আমাকে একটু বুঝিয়ে দিতেই হবে স্যার। তারা বলছি তাহলে, তুই 1.5 লাখ টাকার জন্য বলছিস? 1.5 লাখ টাকা কি করে হয়ে গেল শোন তাহলে। স্কুলে এসে এত ফ্যাসিলিটিস পাচ্ছিস, ল্যাটারি বাথরুম পাচ্ছিস, লাইট ফ্যান, গিজার, হোয়াইট ফিল্টার ফ্রি, হোয়াইট টাইম, সাইকেল স্ট্যান্ড, তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে, ইংলিশ, ম্যাথ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, মাগিং, ড্যান্স, তারপর বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, হকি, জিমন্যাস্টিক, লুডো, কমারি, এগুলো সব শেখানো হচ্ছে। তার সেট স্কিম দেওয়া হচ্ছে বুঝিয়ে। এবার 1.5 লাখ টাকা কিসের জন্য হয়েছে তুই বুঝ তাহলে এবার। স্যার এর জন্য 1.5 লাখ টাকা হচ্ছে স্যার? আপনি মনে হচ্ছে ল্যাট্রিনটা বাদ দিয়ে দিন, কারণ আমি বাড়ি থেকে ল্যাট্রিন করে আসি। আর জলের খরচটা বাদ দিয়ে দিন, আমি বাড়ি থেকে জলের বোতলে নিয়ে আসি, সেখানে আমার জল থাকে। সঙ্গীত, ড্যান্স, তারপর আই ফ্রি হোয়াইটটাও বাদ দিয়ে দিন, কারণ আমি স্কুলে এসে কখনো কোনো দিনও মেটারেলে ইন্টারজেশন রিল বানাইনি। আর খেলাধুলার কথা বললেন, আমি তো স্কুলে এসে কোনোদিনও খেলাটা আমি করিনি। বাড়িতে একটা খেলার মাঠ আছে, সেখানে আমি খেলাধুলা করি। এই সব বাদ দিয়ে দিন। এবার বলুন আমার ফিসটা কত হবে? ওরে বাপ রে বাপ, তোর দেখছি কোথার কোনো এদিক ওদিক নেই, বলেই যাচ্ছিস। দাঁড়া, তোর আমি একটা ব্যবস্থা করছি। তোর সাথে আমি একটু পরে প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করে বলছি তোর কি করা যায়। কি হ্যাঁ ফুটো, তুই ফিস জমা দিসনিস কেন রে? বাকি পড়ে আছে। তোর বাবাকে বলিস, 1 বছর ধরে তোর ফিস জমা হয়নি এখনো 1 টাকাও। তুই নিয়ে আসবি আগামী 1 সপ্তাহের মধ্যে। স্যার আমি বাড়িতে বলেছিলাম বাবাকে, স্যার ফিসটা দিন না। স্যার প্রতিদিন চিল্লাচিল্লি করে, কিন্তু বাবা আমার কথা শোনেই না। তোর বাবাকে বলবি ভালো করে, তারপরে কি বলে বলবি আমাকে। ঠিক আছে স্যার। তুই মঞ্চন তোর বাবাকে কালকে স্কুলে নিয়ে আসিস। স্যার একটা কথা বলবো আপনাকে। কি বলবি তাড়াতাড়ি বল। ফিসটা একটু কম করা যায় না? কেন ফিস কম করবো কেন? স্যার আপনি তো অনেক দিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারলে তার ফিসটা একটু কম সম করে দেওয়া হবে। হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন এই ঘটনাটা। হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন এই বিষয়টা, আমার তো মাথায় থাকেনি।
হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুই যে রচনা বলেছিস ওগুলো আবার রচনা হলো? উল্টোপাল্টা যা ইচ্ছা মুখে আসে তাই তো বলে যাস তোরা। স্যার আপনি যেটা ইচ্ছা রচনা আমাকে ধরে যান, আমি কিন্তু আজকে একটা উল্টোপাল্টা ঘটনা বলবো না আপনাকে। বেশ, তাহলে তোকে একটা রচনা ধরি। যদি বলতে পারিস তাহলে তোর ফিস থেকে আমি 4,000 টাকা ক্যান্সেল করে দেব। কিন্তু একটা কথা, আমি কিন্তু নিয়ম মানে যে কোনো কিছু নিয়েই রচনা দিতে পারি। আমার কোনো চাপ নেই স্যার, আপনি যেটা খুশি আমাকে ধরুন। বেশ, তুই মঞ্চন একটা পল্লীগ্রাম নিয়ে রচনা বল। বলছি স্যার, পল্লীগ্রাম হলো একটি সুন্দর গ্রাম এবং সবুজ। পল্লীগ্রাম আরও বেশি সুন্দর। গ্রামে অনেক গাছপালা থাকে। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক আর কাজ করে। গ্রামে বেশিরভাগ মানুষ বাড়িতে গরু ছাগল আরও ইত্যাদি 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 পোষে। আবার কেউ কেউ মুরগিও পোষে। এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, যা ছুটি থাকে মাথায়। মুরগি না কান কালারের মতো হয়, আর নীল কালো সাদা হলুদ মুরগি সাদা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকে সত্ত্বেও উড়তে উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ঢাকা ঢক পক পক টক কক কক করে আওয়াজ করে। স্যার কেমন হলো পল্লীগ্রাম রচনাটা? দেখলি তো, তোকে আমি পল্লীগ্রাম রচনা বলতে বললাম আর তুই কিনা মুরগি ঢুকাইয়া দিলি সেখানে। স্যার পল্লীগ্রামে তো মুরগি থাকতো। তুই ঠিকই বলেছিস, পল্লীগ্রামে মুরগি থাকে, আবার সবার বাড়িতে গরু ছাগল থাকে। আর কিন্তু এই ক্লাসরুমে যে একটা লাঠি থাকে, যদি ওই লাঠির বাড়ি না যদি খেতে চাস তাহলে ভালো করে রচনাটা বল। স্যার বলুন এবারে কি নিয়ে রচনাটা বলবো? আচ্ছা বলছি, তুই মঞ্চন এবার আমাদের দৈনন্দিন জীবনের মোটর সাইকেলের এর ভূমিকা কি এই নিয়ে একটা রচনা বলতো। স্যার বলছি, মোটর বাইক বা মোটর সাইকেল হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন। মোটর সাইকেলের দুটো চাকা থাকে, আর তেলের ট্যাঙ্কিও থাকে, একটা হেডলাইট থাকে, ইঞ্জিন থাকে, দুটো লুকিং গ্লাস মানে আয়না থাকে, গ্রাফক্স থাকে। মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হয়, না হলে অনেক সময় মুরগি চাপা পড়ে যেতে পারে রাস্তাঘাটে। আর মুরগি হলো দুটো পা, যাকে দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল নীল সাদা হলুদ। মুরগি সাদা গায়ে পালকের ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্যান্য প্রাণীর মতো। মুরগির ডাক কক কর কক 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 কক। স্যার কেমন লাগলো মোটর গাড়ি সাইকেলের রচনাটা? তুই আবার মুরগি ঢুকিয়ে দিয়েছিস এই রচনার মধ্যেও। তুই মুরগিকে আর ছাড়বি না, কারণ তুই আজকে ঠিক বাড়ি থেকে আসার সময় মুরগি দেখে এসেছিস। তোকে আর কি বলবো বল। আমি মঞ্চন একটা ভাবি, আজকে তুই মঞ্চন স্কুল নিয়ে রচনা বল, আমাদের বিদ্যালয় নিয়ে। আমাদের বিদ্যালয়ের মধ্যে তুই কিন্তু মুরগিকে আনতে পারবি না, আমাদের আশেপাশেও কোনো মুরগি নেই। তুই বিদ্যালয় নিয়ে রচনাটা বল, এবার শুরু কর। স্যার এত সোজা কোশ্চেন আমি এক্ষুনি বলছি। আমাদের বিদ্যালয় হইল একটা এলাকার মধ্যে সব থেকে ভালো বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের নাম ফিস পাগল বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের যে স্যারেরা খুব রাগী, আর এদের মধ্যে ইংরেজি স্যার সব থেকে বেশি রাগী, কারণ পড়া না হলেই সে উত্তম মধ্যম দিতে লাগে। আর না পড়া বলতে পারলে মাঝে মাঝে সে মুরগি বানিয়ে দেয়। আর এই মুরগির দুটো পা, দুটো কান, দুটো চোখ আর দুটো পা থাকে, লাল ছুটি থাকে মাথায়। মুরগির নানান পালকের কালারের হয়, নীল লাল সবুজ হলুদ। মুরগির গায়ে পালক থাকা সত্ত্বেও উঠতে পারে না, তা সত্ত্বেও মুরগি একটি আওয়াজ করে ডাকতে থাকে, কক্কর কক কক্কর কক 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 কক। স্যার কেমন লাগলো বিদ্যালয়ের রচনাটি? তোকে নিয়ে কি করবো বল দেখিনি, তুই এখানেও সে মুরগি ঢুকিয়েই ফেললি। দাঁড়া, তো ব্যবস্থা করছি আমি। এবারে তুই অলিম্পিক গেমস নিয়ে রচনা বল, দেখি তুই এখানে অলিম্পিক্স গেমসের মধ্যে কিভাবে মুরগি ঢোকাস। স্যার বলি তাহলে, অলিম্পিক গেম হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গেম। এই গেম পৃথিবীর 200টি দেশ অংশগ্রহণ করেছে। এই গেমে অনেক খেলা থাকে, ইভেন্ট থাকে। তার মধ্যে একটা ইভেন্ট হলো ব্যাডমিন্টন। এটি ব্যাডমিন্টনে অনেকগুলো সেট হয়, আর কতকগুলো মুরগি পালক দিয়ে করা হয়। এই ককটি তৈরি করতে মুরগির সাদা পালক ব্যবহার করা হয়। আর মুরগির হলো দুটি চোখ, দুটি পা, দুটি কান, আর মাথায় লাল ঝুঁটি। আর মুরগি বিভিন্ন রকম কালারের হয়। মুরগির বড় পালক থাকা সত্ত্বেও মুরগি উঠতে পারে না, আর মুরগি চিৎকার করে কক্কর কক কক্কর কক 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 কক্কর কক। স্যার কেমন লাগলো আমার অলিম্পিকের রচনাটা? কি সাংঘাতিক ছেলেটা তুই। তুই এখানেও দেখছি মুরগি ঠিক টেনে নিয়ে চলে এসেছিস। তুই মুরগি টানবি এবার যতগুলো ছোড়া বলি, আমি পাগল হয়ে যাবো। আমি তোকে 4,000 টাকা মুহূর্ত করে দিলাম আমার নিজের গ্যাট থেকে। তুই এবার শান্তিতে থাক, আমি পালাই। আমার কাছে আর পোড়া বলিস নিস তুই, আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব।
কি হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারবেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে হাসতে সুস্থ থাকুন, আর বেশি হাসতে বেশি সুস্থ থাকুন। তাই মুরগি কি করে ভালো থাকে তা কক্কর কক করে পরে ভিডিওতে দেখাচ্ছে কক্কর কক।